আপনারা এটিএন নিউজ দেখছেন। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা এবং আমার সঙ্গে আছেন আমি আকাশ হোসেন। দর্শক চলুন দেখে আসি প্রধান সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩০। যারা নিজেদের রাজাকার বলছে তারা কোন চেতনায় বিশ্বাসী জানতে চাইলেন প্রধানমন্ত্রী। সিমেন্টের ঢালাইয়ে বন্ধ ড্রেন, রাজধানীর জলাবদ্ধতার আরেক কারণ। বেসরকারি টিভিগুলোকে পে চ্যানেল করার প্রস্তাব ডক্টর মাহফুজুর রহমানের। পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের দল পিটিআই। Sponsored by Abiba Finance Limited. শুনছিলেন শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এই ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। মনিরুজ্জামান মনির ও সালমান হোসেনের তোলা ছবিতে মনির ইসলাম মিন্টু রিপোর্ট। বেলা তখন ৩:৩০। বিজয় ৭১ হলের সামনে কোটা বিরোধীরা আর হলের ভিতরে ছাত্রলীগ। প্রায় ১০ মিনিট ধরে দুপক্ষের মধ্যে দু একটি করে ইটপাটকেল ছোড়ার পর হঠাৎ ছাত্রলীগ হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় সামনে পেয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের কয়েকজনের উপর চড়াও হয়। কোটা বিরোধীরাও কিছুটা সংগঠিত হয়ে পাল্টা ছাত্রলীগকেও ধাওয়া দেয়। এভাবে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে আরও প্রায় ১০ মিনিট। অবশ্য দ্রুতই আন্দোলনকারীদের মলচত্বর থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধীরা অবস্থান নেয় বিসি চত্বরে। অন্যদিকে মলচত্বর এলাকা দখল নেয় ছাত্রলীগ। এরপর থেকে দ্রুতই আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে। বেলা ৪টার মধ্যে পুরো ক্যাম্পাসের দখল চলে আসে ছাত্রলীগের। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে প্রায় ৩ ঘন্টা অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিজয় ৭১ হলে কোটা বিরোধীদের আটকে রাখা হয়েছে এমন ঘোষণা দিয়ে সেখান থেকে মিছিল বের করা হয়। কোটা প্রথাটা থাকবে, হ্যাঁ একটা কোটা প্রথা থাকবে, এটা আমরা চাইছি না যে কোটা তুলে নিক। একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকুক যেখানে মেধাবীদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। আমরা যদি রাজাকার হই, আমাদের সমর্থন আছে দেশের ৯৮% মানুষের, তাহলে ৯৮% মানুষ কি রাজাকার? মুক্তিযোদ্ধা কোটা ৩০% করা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তারা কখনোই চাবে না যে অযোগ্যরা জায়গা করে নিক। আমরা বলছি না যে যারা কোটাই পায় তারা অযোগ্য হবে। মিছিলটি মলচত্বর হয়ে বিজয় ৭১ হলের সামনে গেলে সেখানকার ৫টি হলের ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার দোয়েল চত্বর থেকে। সম্রাট, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা জানতে পেরেছি আপনিও সকাল থেকে দেখছেন অবস্থানকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। আসলে বর্তমানে দোয়েল চত্বরে কি অবস্থান দেখছেন আন্দোলনকারীদের এবং ছাত্রলীগের, জানাবেন আমাদের। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু দেখেছি আমরা যে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কিন্তু
বেশ কয়েক দফায় আমরা দেখেছি ছাত্রলীগের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে একদম দোয়েল চত্বর লাগোয়া যে হল আছে সেখানে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এবং সেইটা শুনেই মূলত ছাত্রলীগের যে কর্মসূচি ছিল আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে যে তাদের অবস্থান করে সেখানে তাদের কর্মসূচি পালন করার কথা ছিল, সেখানে পুরো এই ক্যাম্পাসে তারা প্রদক্ষিণ করে সেখানে অবস্থান নিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন শুনতে পায় যে এখানে হলে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তো তখন তারা ওইখান থেকে অর্থাৎ রাজু ভাস্কর্যের ওইখান থেকে তারা পুরো মিছিল নিয়ে এদিকে আসে, অর্থাৎ দোয়েল চত্বর অভিমুখে তারা আসে এবং এইখানে যে পয়েন্টগুলো আছে দুই পাশে, অর্থাৎ দোয়েল চত্বরের যেমন তারা আছে ঠিক একইভাবে ওই পাশে যারা বঙ্গবাজার থেকে যারা আসবেন অর্থাৎ কিংবা হচ্ছে যারা ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আসবেন তাদের ওই রাস্তার মাথায় তারা অবস্থান নিয়েছে এবং মাঝখানে তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং প্রত্যেকেই বেশ মারমুখী ভঙ্গিতেই আছে বলা যায়, কারণ ওই পাশে যারা আছেন তারাও আবার বেশ কিছুটা উত্তেজনার মধ্যেই তারা আছেন। অর্থাৎ সব কিছু মিলে যদি পরিস্থিতি আমরা বিকাল 4টার দিকে যেমন দেখেছিলাম যে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে তারা মোকাবেলা করছিল একে অন্যকে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা গিয়েছিল যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল, ঠিক একইভাবে এখানেও তাই হচ্ছে। বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে হতাহতের ঘটনাও ঘটেছে, তারা বেশ কয়েকজন আহতও হয়েছে। তো আসলে সব কিছু মিলে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটিতে এখনই নিশ্চিত করে বলার উপায় নেই যে সব কিছু কত তাড়াতাড়ি কত জলদি এখানে সব কিছু ঠিকঠাক হবে কিংবা হতে পারে, কারণ দুই পক্ষই এখন যে অবস্থায় এখানে দাঁড়িয়েছে তাদের মধ্যে আসলে নিশ্চিত করে কিছু বলার এখন পর্যন্ত উপায় নেই। তবে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যেটি দেখেছি যে দুপুর পর্যন্ত অর্থাৎ দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত যদি বলি যে ক্যাম্পাসটা মোটামুটি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলেন তাদের পক্ষে যেমন ছিল, তাদের নিয়ন্ত্রণে যেমন ছিল ক্যাম্পাস, ঠিক তারপর পরে আমরা দেখেছি যে ছাত্রলীগের যে অবস্থান নেওয়া হয় তখন তারপর থেকে মূলত দেখি যে ক্যাম্পাসে মূলত ধাওয়া দিয়ে এই যারা আন্দোলনকারী আছে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং দেখতেই পাচ্ছেন আমার সহকর্মী যদি দেখায় এখানে যে কিছুক্ষণ পর পরে এখানে হয়ে হল্লার সৃষ্টি হচ্ছে এবং যারা এই একদম দোয়েল চত্বরে যারা অবস্থান নিয়েছেন ছাত্রলীগের যারা কর্মীরা তারা কিন্তু কিছুক্ষণ পর পরই শহীদুল্লাহ হলের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে যারা আছেন অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের বেশ কয়েকজন সেখানে আছে এবং এদের কারণেই মূলত দুই পক্ষের মধ্যে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। তো এখন আসলে দেখার বিষয় যে পরবর্তীতে তারা কি অবস্থান নেয় এবং তারা তাদের কর্মসূচি নতুন করে কি দেয় এবং ছাত্রলীগের যে কর্মসূচি যেটি ছিল সেটি এখন পর্যন্ত বিকাল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি পুরোপুরিভাবে সেখানে যেতে পারেনি। এখন তারা এইখানে যখন পরিস্থিতি ঠান্ডা হবে তারপরে হয়তো বা এখান থেকে তারা রাজু ভাস্কর্যের সামনে যাবে এবং সেখান থেকে তারা হয়তো বা নতুন করে কর্মসূচি দেবে এবং তাদের পরবর্তী কর্মপন্থা কি হতে যাচ্ছে সেটি যেমন জানাবেন, ঠিক একইভাবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারাও এখানে কিছুক্ষণ পরে হয়তো বা তাদের পক্ষ থেকে এখানে কিছুটা তাদের যে কর্মসূচি সেটি হয়তো বা জানাবেন, তারপরে হয়তো বা আমরা বিস্তারিত দর্শককে আপনার মাধ্যমে জানাতে পারবো। সম্রাট, আপনাকে ধন্যবাদ। কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, যেটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগেও জানিয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রেজওয়ান ফয়েজ, তিনি আছেন রাজু ভাস্কর্যের সামনে। রেজওয়ান ফয়েজ, আমরা আমাদের সহকর্মী সম্রাট আনোয়ারের সাথে যুক্ত হয়েছিলাম, তিনি দোয়েল চত্বর থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে পক্ষে বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে একরকমের টানটান উত্তেজনা বিরাজ করছে। আপনি যেখানে আছেন সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন জানাবেন এবং তারা যারা পক্ষে বিপক্ষে অবস্থান করছেন তারা পরবর্তী কোনো কর্মসূচি দিয়েছে কিনা? ধন্যবাদ কবিতা। আমি এখন যেটা বলছিলেন রাজু ভাস্কর্য এলাকায় আছি, আমি দুপুর থেকে এখানে আছি এবং তখন থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। দুপুরের দিকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা এখানে সমাবেশ করছেন, তারা চলে যাওয়ার পরপরই কিন্তু ছাত্রলীগ এখানে অবস্থান নিয়েছে এবং ছাত্রলীগের কিন্তু এখানে একটা সমাবেশেরও একটা এখানে ঘোষণা রয়েছে, সমাবেশ তারা করবেন। কিন্তু যেহেতু এখানে বিভিন্ন উত্তেজনা দেখা দিচ্ছে, পাল্টাপাল্টা হামলা হচ্ছে, এই কারণে কিন্তু এখানে কিন্তু সমাবেশটি এখন এই মুহূর্তে হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন।
মিছিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এরকম কিন্তু ক্যাম্পাসে এখন যত সময় যাচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখন মিছিলে যোগ দিচ্ছেন এবং মিছিলে আসছেন। এবং আমি যখন শুনতে পাচ্ছিলাম এইখান থেকে বলা হচ্ছিল যে একটা গুজব ছড়িয়ে ছাত্রদের হয়তো কি বল উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছিলেন। আপনি বলছিলেন যে মাইকে বলছিলেন যে গুজব ছড়িয়ে উত্তেজিত করার একটা চেষ্টা করা হতো এখানে। জি, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যারা 1971 সালে একটি গণহত্যার সম্মুখীন হয়েছে, শিকার হয়েছে। 1971 সালে সেই গণহত্যার পর আমরা দেখি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নৃশংসতম একটি সংঘর্ষের সম্মুখীন হয়, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বঙ্গবন্ধু হলের আবু বক্কর মারা গিয়েছে এই গুজবটি প্রচার করে। আজকে একইভাবে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গিয়েছে এই কথাটি তারা তাদের বিভিন্ন গ্রুপে এবং ওয়ালে প্রচার করে শিক্ষার্থীদের উত্তপ্ত করতে চাচ্ছে। আমরা আরও বলতে চাই, আপনারা পরম্পরাটা খেয়াল করুন। তারা গতবারও রাতের আধারে বের হয়েছিল। কর্মসূচি যদি তারা দিতে পারত, বিগত দিনের মতো সন্ধ্যায় দিতে পারত বা বিকেলে দিতে পারত, তারা রাতের আধারে কেন? এটি একটি সেন্টিমেন্ট যেটিকে তারা বারবার ব্যবহার করে এবং এই ব্যবহারের ক্ষেত্রে হত্যা বা খুন হয়েছে, নিহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটি একটি বড় অস্ত্র। আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? কেমন কি আছে? যতক্ষণ না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর একজন অনিরাপদ থাকবে, আমরা এই বাংলাদেশের যারা স্বাধীনতাপন্থী যুব সমাজ, ছাত্র সমাজ, তারা অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবো। এখানে তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেখছেন না, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে তো এসেছেন দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা বলতে চাই ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানছিলাম। তো চট্টগ্রামের খবরটি একটু জানাই। সেটি 5টার একটু পরেই চট্টগ্রাম এখন যেখানে রয়েছে রেল স্টেশন এলাকা, অর্থাৎ এটি 1600 ধরে, এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখানে কোটার পক্ষে যারা আন্দোলন করছিলেন তারা রেল স্টেশনের মধ্যেই ছিলেন। ছাত্রলীগের একটি গ্রুপ আমরা দেখতে পেয়েছি, ওনারা ঠিক এই জিসি মোড় থেকে এসে এই স্টেশনে এসে এদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। অবশ্য পুলিশ তো মাঝখানে ছিল, পুলিশ পরে দুই জায়গাতেই এখন নিরাপদ দূরত্বে রয়েছে। পুলিশের এখন এখানে ওনাদের সদস্য আরও বৃদ্ধি করা হয়েছে। মাঝখানে কোটা যারা আন্দোলন করছেন তারা এখন রয়েছে। তবে কিছুক্ষণ আগের সেই পাথর বৃষ্টি যেটি হচ্ছিল সেটি এখন আর নাই। এর মধ্যে আমরা পুলিশকে দেখতে পেয়েছি আহত হয়েছে। এবং এখানে অবশ্য পুলিশের আমরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে যদি একটু যুক্ত করে নেই, যে আপনি তো এখানকার এডিশনাল এসপি, একটু বলবেন কিনা এখন কত পুলিশ আপনাদের মোতায়েন আছে? আমরা লাইভে আছি। কত পুলিশ লাইভে আমাদের নিষেধ আছে? আচ্ছা, অসুবিধা নেই। কত পুলিশ মোতায়েন আছে লাইভে? নিষেধ আছে। দুই সাইডে কত পুলিশ মোতায়েন আছে? আর কি করবেন? রাস্তাটা তো বন্ধ। লাইভ নির্দেশনাটা কি আছে? রাস্তাটা যে বন্ধ, নির্দেশনাটা কি আছে? না, আমরা ওই যে তাদেরকে বুঝাই ধৈর্য ধরে আমরা যাতে শান্ত করে উভয় পক্ষে যাতে এসে মুখোমুখি হইতে না পারে এই চেষ্টাই করতেছে। আপনারা তো দেখছিলেন যখন উভয় পক্ষে যখন মুখোমুখি ছিল, আমরা মাঝখানেই ছিলাম, যাতে উভয় পক্ষের মধ্যে কোনো যাতে ক্ষয়ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়, এই চেষ্টাই আমরা সর্বোচ্চ করতেছি। যান চলাচল কতক্ষণ পরে শুরু হতে? এই তো শুরু হয়ে যাবে। আমরা তাদের সাথে কথা বলতেছি আমাদের মাধ্যমে। আমার মনে হয় খুব দ্রুতই আমরা এটা কি করতে পারবো। যে আপনি শুনছিলেন, আমরা পুলিশের যে এডিশনাল এসপি ওনাকে যুক্ত করে নিয়েছিলাম। উনি বলছিলেন যে দুই পাশে ওনাদের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যেহেতু যান চলাচলটি বন্ধ হয়ে গিয়েছে, কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মাঝখানে ওনারা অবরোধ করেছেন। এবং এটি অবশ্য ওনারা স্টেশনের ভিতরে ছিলেন, পরে যখন ধাওয়া পাল্টা দেওয়া হয় তখন ওনারা মূল সড়কে চলে আসে। এটি রেল স্টেশনে ছিল। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। যারা রয়েছেন তারা ছাত্রলীগের যারা রয়েছেন কর্মী, তাদের সাথে ওখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং শাটলের চাবি নিয়ে ফেলা হয়েছে, যার কারণে
শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন যারা করছে তাদেরকে নিয়ে স্টেশনে আসার কথা ছিল, এখানে আসতে পারেনি। এরপরে ছাত্ররা বিভিন্নভাবে এখানে এসে জমায়েত হয় এবং এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি ওরা স্টেশনের মধ্যেই ছিল। তখন অবশ্য যেহেতু রেলের কয়েকটি গাড়ি অর্থাৎ কক্সবাজার থেকে যে ট্রেনগুলো চলে সেগুলো আপাতত বিভিন্ন স্টেশনে বন্ধ অবস্থায় রয়েছে, যেহেতু কোটা আন্দোলন যারা করছে তারা রেল এবং এখন যে জায়গাটি রয়েছে 16 এই জায়গাটিতে ওনারা এক প্রকার এখানে অবরোধই করেছে। প্রচুর ছাত্র এখানে অবস্থান নিয়েছে। তবে কিছুক্ষণ আগে যেটি বলছি যে ছাত্রলীগের যাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা বিভিন্ন জায়গায় অবশ্য জড়ো হচ্ছে। তবে যে কোনো সময় এই জায়গাটিতে হয়তো আবার অপ্রীতিকর কোনো অবস্থা হয়তো সৃষ্টি হতে পারে। তবে এখনকার চট্টগ্রামের যে পরিস্থিতি ছিল আপাতত এখন শান্ত রয়েছে। তো আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক সহকর্মী সম্রাট রয়েছেন, আমরা এখন সেখানে চলে যাচ্ছি। আমরা এর আগেও জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে যে ছাত্রলীগের সাথে যে মুখোমুখি অবস্থান সেটির পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে প্রথম দফায় বেলা 4টার দিকে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তারপরে বেশ কিছু সময় এখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই ছিল, কিন্তু 6টার কিছু আগ থেকে এখানে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন, তখনই মূলত খবর আসে যে বঙ্গবন্ধু শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই পাশে যে সড়কটি আছে সেইখানে মূলত কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত যে ছাত্ররা কিংবা যারা আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছেন। তো সেই খবরটা শুনেই মূলত ছাত্রলীগের পক্ষ থেকে একটি মিছিল এখানে চলে আসে এবং তার পরবর্তীতে আমরা দেখি যে দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের কর্মী সমর্থকরা এখানে অবস্থান নেয় এবং ঠিক বিপরীত দিকে যারা আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারা ওই বিপরীত দিকে অবস্থান নিয়েছে এবং দুটি পক্ষ মূলত এখন দেখতেই পাচ্ছেন আমার সহকর্মী যদি দেখায় যে পুরো মুখোমুখি অবস্থানে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং মুখোমুখি অবস্থানে তারা আছেন এবং এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আমরা কিছুক্ষণ আগেও এখানে দেখতে পেয়েছি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দুই পক্ষই ইট পাটকেল নিক্ষেপ করছে। কিছুক্ষণ আগেও সেই ইট পাটকেলে কয়েকজন আহত হয়েছেন এবং কেবলও এই মাত্রই একটি ককটেল বিস্ফোরণ হলো, আমার সহকর্মী যদি দেখিয়ে থাকেন। আবার ঠিক তার আগ দিয়ে আমরা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের অনেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ পার্শ্ববর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন সেখানে চিকিৎসা নেওয়ার জন্য এবং সেখান থেকে আমরা খবর পেয়েছি যে 30 জনের উপরে শিক্ষার্থী দুই পক্ষেরই সেখানে আহত হয়ে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে অনেকে ভর্তি আছেন এবং বেশ কয়েকজন এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা তাদের গন্তব্যে চলে গেছেন। তো এই পরিস্থিতিতে আসলে যেটি দেখছি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোর মূল যে কেন্দ্রগুলো আছে পয়েন্টগুলো আছে সেই সব জায়গায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছে, কিন্তু একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্তত আমরা দুপুরের পর থেকে আমরা অন্তত সেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাইনি। তবে দুই পক্ষের যে নেতাকর্মী যারাই আছেন, যারা এই কয়েকদিন আমরা দেখেছি যে নেতৃত্ব দিচ্ছিলেন এই কোটা বিরোধী আন্দোলনের, তারা বেশ কয়েকজন সকাল থেকেই সেভাবে ছিলেন না, কিন্তু বেলা 3টার দিকে কিছুটা আগ থেকে তারা এখানে অবস্থান নিতে থাকে এবং আমরা দেখেছি যে তারপর থেকেই তারা একটি মিছিল নিয়ে যায় এবং তারপরের যে ঘটনাগুলো ঘটে একের পর এক দুই পক্ষ এখানে আসে এবং তারা তাদের মতো করে যে ঘটনা ঘটছে সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। তো সব কিছু মিলে আসলে পরিস্থিতি এখন যেটি রয়েছে সেটি যে খুবই দুই পক্ষ কখন নাগাদ শান্ত হবে সেটি আসলে সেভাবে বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে তারা হয়তোবা এলে এটা হয়তোবা একটা পরিস্থিতির শান্ত হবে। তো আমরা এখন একটু যেতে চাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক সহকর্মী আছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি সেখানকার খবর জানতে।
সম্রাট আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি রংপুরের পার্কের মোড় এলাকা, এবং এই পার্কের মোড়ে এখন থেকে কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা ব্যাপী কিন্তু ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সঙ্গে যারা কোঠা সংস্কারকারী আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। মূলত ছাত্রলীগ তারা কিন্তু আজকে একটি শান্তি সমাবেশ এখানে করেছিল। ছাত্রলীগের বিভিন্ন ইউনিট তারা গতকালকের যে উত্তপ্তকর পরিবেশ তার প্রতিবাদে কিন্তু তারা আজকে এখানে সমাবেশ করেছিল, বিক্ষোভ মিছিল করেছিল। তার পরপরই কিন্তু যারা কোঠা সংস্কারকারী আন্দোলনে যারা রয়েছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে কিন্তু তাদের সঙ্গে তাদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। আমরা এখানে অনেকের হাতে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আসলে দেশীয় অস্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাঠি সোটা নিয়ে কিন্তু সবাই প্রস্তুতি গ্রহণ করেছে। যে কোনো মুহূর্তে কিন্তু সংঘাতের আশঙ্কা রয়েছে। কিছুক্ষণ আগে যে সংঘাতটি শুরু হয়েছিল সেখানে অন্তত দুপক্ষেরই কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি ইউনিট তাদের কিন্তু সাদা পোশাকের পুলিশ থেকে শুরু করে পোশাকে পর্যন্ত সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তারা কিন্তু বেশ প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এখানে রয়েছে এবং সকাল থেকেই কিন্তু তারা এখানে ছিল যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। আপনাদেরকে যদি একটু বিশ্ববিদ্যালয়ের এই প্রান্তটা দেখায়, 1 নম্বর গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনে যে পার্কের মোড় এলাকাটি রয়েছে এখানে কিন্তু তারা পুরো অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে কিন্তু তারা যে বাঙালি বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং রাজাকারদের কোনো ঠাঁই নাই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কিন্তু একটু আগেও কিন্তু তারা বলছিলেন। আপনাদেরকে যদি আরেকটু দেখাই যে এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সামনে পার্কের মোড় এলাকাটি, এখানে কিন্তু পুরো এই জায়গাটিতে রাস্তার এক পাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, কিন্তু অন্য পাশে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু বুঝিয়ে কিন্তু ওই রাস্তা দিয়ে কিন্তু চলাচলের ব্যবস্থা করে দিয়েছে। এবং আপনাদেরকে অন্য পাশে আপনারা দেখাই যে ছাত্রলীগের যারা বেগম রোকেয়া ছাত্রলীগ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন, স্লোগানে তারা কিন্তু মুখরিত করে রেখেছেন। ভাইয়া একটু আগে আপনাদের সংঘর্ষটা আসলে কিভাবে হলো? অ্যাকচুয়ালি আপনাকে একটু সংশোধন করে দিই, আমাদের কোনো সংঘর্ষ হয়নি। আমরা আজকে দুপুর 3টা থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা মূলত যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের যে আমাদের ঘৃণ্য যে শব্দ, সেই রাজাকার শব্দ নিয়ে যারা কুরুচিপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটূক্তি করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি, আমরা বাঙালি, আমাদের জাতিসত্তার পরিচয় দিতে চাই, সেজন্য আমরা আজকে এই অবস্থান গ্রহণ করেছি। জি, আপনারা কিন্তু শুনছিলেন কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেট পার্কের মোড় এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা এখন আমাদের সহকর্মী আমরা চট্টগ্রামে চলে যাব মনিরের কাছে। আমরা এখন চট্টগ্রামের খবর দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে ছিল তার সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং যেটি বলছি আমরা এখন কিছুক্ষণ আগে এই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেয় কোটা যারা আন্দোলনের পক্ষে রয়েছেন তারা। কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আধা ঘন্টা এবং আমরা অল্প কতক্ষণ আগে দেখেছি এখানে আরো কিছু পুলিশ এসে এখানে এখন যোগ দিয়েছে। আমরা যেটা বলছি যে এখন চট্টগ্রামের যে আধা ঘন্টা যারা ছাত্রলীগের কর্মী ছিল তারা কিন্তু একটু পিছু হটে গিয়েছে এবং তারা আবার জমায়েত করছে। এ ধরনের খবর আমরা পেয়েছি, যার কারণে পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য এই অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বা আপনার মাধ্যমে আমরা দেখাচ্ছি যে এইখানে যে প্রচুর পুলিশ যে মোতায়েন রয়েছে, এছাড়া যে ছাত্ররা রয়েছে ঠিক এই জায়গাটিতে, অর্থাৎ এটি হচ্ছে 16 স্টেশন রোড এবং এই রোডটি যখন বন্ধ করে দেওয়া হয়েছে উভয় পাশে ভীষণ একটা যানজট হয়েছে। পুলিশের পক্ষ থেকে আগে অবশ্য আমাদেরকে বলা হয়েছিল যে এই যানজটটি হবে না, ওনারা এই ব্যাপারে যথাযথ উদ্যোগ বা যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু আজকে হঠাৎ করে যখন ছাত্রলীগের একটি গ্রুপ এখানে আসে, এখানে কোটা আন্দোলন যারা করছেন তারা এখানে স্টেশনেই ছিলেন এবং তারা যখন তাদের বিভিন্ন রকম নানান স্লোগান দিচ্ছিলেন ঠিক তখন এই পিছন থেকে অর্থাৎ জিসি মোড় থেকে
ছাত্রলীগের একটি গ্রুপ আমরা দেখতে পেয়েছি, তারা এসে এখানে ওদের উপরেই চড়াও হয়, এরপরেই ধাওয়া পাল্টা তাদের আসলে শুরু হয়। এর মধ্যে আমরা একজন পুলিশকে অবশ্য খুব রক্তাক্ত অবস্থায় দেখেছি, উনি খুব মারাত্মক আহত হয়েছেন। এছাড়া আরও দু একজন সংবাদকর্মীর গায়েও এখানকার রেললাইনে যে পাথর, সেই পাথর কিন্তু লাগে। অর্থাৎ সব মিলে এখনকার যে পরিস্থিতি রয়েছে, একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আমরা যে কোনো সময় আবার আমরা শুনেছি যে ছাত্রলীগের যারা এখান থেকে পিছু হটে গিয়েছিল তারা আবার এখানকার একটি জায়গায় জড়ো হচ্ছেন, সে ধরনের একটি খবর আমাদের কাছে অবশ্য এখন এসেছে, যার কারণেই পুলিশকে আমরা সতর্ক অবস্থানে দেখেছি। এবং এই যান চলাচলটি যে বন্ধ ছিল সেটি এখনো বন্ধ রয়েছে। তবে এখনকার যে অবস্থা রয়েছে সেই অবস্থাটি আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদের দেখাচ্ছি। অর্থাৎ এই যে আমার বাম পাশে যে স্টেশন রোড রয়েছে, সেই স্টেশন রোড দেখতে পাচ্ছেন, আর প্রচুর পাথর আপনার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পাথর রয়েছে। অর্থাৎ এখনকার যে পরিস্থিতি রয়েছে এটি মোটামুটি থমথমে একটি পরিস্থিতি রয়েছে। এবং চট্টগ্রামের যে সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে এখন যান চলাচল বন্ধই রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একটি থমথম অবস্থার মধ্যে এই চট্টগ্রামের 16 এলাকাটি রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে মনির, বুঝতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যেমনটি আমরা বলছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। আমরা আশা করব আমাদের সহকর্মীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা সংবাদ সংগ্রহ করবেন। আপনারা সাবধানে থাকবেন। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাসী তা জানতে চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাকিস্তানের অত্যাচার তারা দেখেনি বলেই নিজেদেরকে রাজাকার দাবি করে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান একথা বলেন। সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই 2014-15 অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে কর্মসম্পাদন চুক্তির দায়বদ্ধতায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু করেন বার্ষিক কর্মসম্পাদনা এবং সরকারি কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার। গেল অর্থবছরে এই চুক্তি বাস্তবায়নে সবচেয়ে সফল বিদ্যুৎ বিভাগ সহ 11টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে জয়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিচের দিকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও মনে করিয়ে দেন তিনি। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সরকারি কর্মকর্তাদের বিচলিত না হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। এই পত্র পত্রিকা কি লেখলো সেটা থেকে নার্ভাস হওয়ারও কিছু নেই, আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই, বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কিনা। নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি ক্ষমতায় আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয়া কোটা বিরোধী আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। হোটেল রেস্তোরাঁতে গ্রাহকরা ভ্যাট দিলেও সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে তা জমা দিচ্ছেন না ব্যবসায়ীরা। এনবিআর এর নজরদারির অভাবে ভ্যাট ফাঁকি বাড়ছে। যদিও ব্যবসায়ীদের প্রশ্ন,
এনবিআর এর স্বচ্ছতা নিয়ে। আরফাত ইসলাম শুভর রিপোর্ট। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন এর মাধ্যমে যে কোনো সেবা প্রদান বা পণ্য বিক্রির তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে ভ্যাট অনলাইন প্রকল্পের সার্ভারে সংরক্ষণ করা হয়। তবে এই যন্ত্রটি অনেক প্রতিষ্ঠানে থাকলেও এর যথাযথ ব্যবহার নেই। অভিযোগ আছে ভ্যাট ফাঁকি দিতেই ক্যাশলেস ট্রানজ্যাকশনের পরিবর্তে ক্রেতার কাছ থেকে ক্যাশ পেমেন্টে নেওয়া হয়। বিশেষ করে রাজধানী ঢাকার এমন কোনো অলিগলি নেই যেখানে একাধিক রেস্তোরাঁ পাওয়া যাবে না। এসব হোটেল রেস্তোরাঁ ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও কাঙ্ক্ষিত হারে সেই ভ্যাট পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভ্যাট আইন অনুযায়ী পণ্য ও সেবার বিপরীতে গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করে প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেয়া হোটেল রেস্তোরাঁ দায়িত্ব, কিন্তু ভ্যাট আদায় করলেও তারা সরকারি কোষাগারে তা জমা দেয় না। 2022 সালে এনবিআর ভ্যাট ফাঁকি রোধে রাজধানী জুড়ে নিয়মিত অভিযান চালালে নামিদামি অনেক রেস্তোরাঁর ভ্যাট ফাঁকির চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট মাত্র 5%। এরপরও কাঙ্ক্ষিত ভ্যাট আদায় হচ্ছে না কেন? এনবিআর বলছে যে আমি মেশিন দিচ্ছি, কিন্তু ক্রেতা যদি ওর কাছে রিসিট না নেয় বা না পায় তাহলে তো এটা বসেও লাভ হচ্ছে না। উভয়েরই দায়িত্ব হচ্ছে নিজের থেকে আমি কমপ্লাই হব, তাহলে এটা হবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিবও ভ্যাট ফাঁকির বিষয়টি স্বীকার করেন। সরকার অটোমেশন করে দেওয়ার পরে ভ্যাট জমা দিতে গেলে তাদের কাছ থেকে আবার সাইন নিতে হয়। এই সাইন নিতে গেলেও কিন্তু তাদেরকে আন্ডার টেবিল টাকা দিতে হয়। এই যখন থেকে এটা করা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আপনার মালিকরা, রেস্তোরাঁ মালিকরা ভ্যাটটা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট ফাঁকি বন্ধে এনবিআরকে কঠোর হবার পরামর্শ এই অর্থনীতিবিদের। ইএফডি মেশিন যে সরকার কেন দিবে? আপনি যে হিসাবায়নটা রাখবেন যন্ত্রের মাধ্যমে, যন্ত্র নিজস্ব ওয়েতেই ব্যবহার করবেন, কিন্তু সেই যন্ত্রের সাথে আপনি কানেক্টিভিটি যেটা হচ্ছে এনবিআর এর যে মূল হাব, সেই হাবে প্রতিদিন চলে যাবে। ঢাকায় সব মিলিয়ে 27,000-এর মতো রেস্তোরাঁ আছে। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। 27 পেরিয়ে 28 বছরের জয়যাত্রা শুরু হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ছিল এর 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী আয়োজন। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশি চ্যানেলগুলোকে বাঁচাতে পে টেলিভিশনে রূপান্তরের আহ্বান জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। 28 বছর আগের এক দূরদর্শিতা আজ সফল বাস্তবতা। জনপ্রিয়তায় দেশের গণ্ডি বহু আগেই পার করে গোটা বিশ্বের বাংলাভাষী মানুষের প্রিয় চ্যানেল এটিএন বাংলা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এরই ধারাবাহিকতা প্রত্যাশা করলেন অতিথিরা। এটিএন বাংলা তার স্থান অত্যন্ত শক্তিশালী একটা ভিতের মধ্যেই দাঁড় করিয়ে রেখেছে, যে দর্শকদের এটিএন বাংলার প্রতি আস্থা, সেই কারণেই তীব্র প্রতিযোগিতার মধ্যেও এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে সফলতার সাথে। তাদের এই 27 বছর পেরিয়ে 28 বছরে পদার্পণ, আমরা মনে করি তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে। বাংলাদেশ যে বদলে গেছে সেই সমস্ত বারতা তারা সুন্দরভাবে পৌঁছে দিবেন, এটি আশা করি। দিনব্যাপী আয়োজনে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও শুভকামনা জানালেন। এটিএন বাংলা যে গণমানুষের কথাই বরাবর বলে এসেছে, সেই স্বীকৃতি অতিথিদের কণ্ঠে। এটিএন বাংলা যে ভূমিকা রেখে চলেছেন এখন পর্যন্ত, ভবিষ্যতেও সেই পাইনিয়ার হিসাবে ভবিষ্যৎ গণমাধ্যমে যে কোনো ধরনের সামনের দিকে এগিয়ে যাওয়াকে ওনারা আরও সফলভাবে সহায়তা করবেন। বাংলাদেশের এত বাধা বিপত্তির মধ্যেও এটিএন বাংলা চেষ্টা করছে জনগণের সামনে তাদের কথাগুলো তুলে ধরার জন্য। দেশের গুরুত্বপূর্ণ সকল সংস্থার খবর, গঠনমূলক সমালোচনা, সেই সঙ্গে অগ্রগতির পরামর্শ, সব মিলিয়েই এত দূর এসেছে এই চ্যানেল। ঘুরে ফিরে বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার তাগিদ সবার কণ্ঠে। এটিএন বাংলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ বিদেশে অসংখ্য দর্শক কাছে জনপ্রিয়তা অর্জন করে এখনও এক নম্বর চ্যানেল হিসেবে তাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে আসছে। এই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ এবং প্রোগ্রাম প্রচারের মাধ্যমে সবার কাছে যেন এই গ্রহণযোগ্যতা তাদের থাকে,
এই আশাবাদ ব্যক্ত করছি। ইতিপূর্বে এটিএন বাংলা যেভাবে সঠিক খবর, সত্য খবর এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে উপস্থাপন করবার চেষ্টা করেছে, আমরা বর্তমানে এবং ভবিষ্যতে একইভাবে নানা রকম সামাজিক অনাচার রয়েছে, যেরকম রাজনৈতিক বিশৃঙ্খলা রয়েছে, যে ক্ষেত্রে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, আবার দেশের উন্নয়নের জোয়ারও রয়েছে, আমরা সব সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এটিএন নিউজ ও এটিএন বাংলার এতদিনের দায়িত্ববোধ ভবিষ্যতেও ঠিক থাকবে বলে আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। কেবল নিজেরই দুটি চ্যানেল নয়, প্রতিষ্ঠিত দেখতে চান দেশের বাকি চ্যানেলগুলোকেও, যাতে দায়বদ্ধতা বজায় রাখার পথে কোনো মালিক বা কর্মীকে হিমশিম খেতে না হয়। এতগুলি টেলিভিশন বাংলাদেশে চালু হয়েছে, কিন্তু বিজ্ঞাপন তো সেই হারে 40 গুণ তো বিজ্ঞাপন বাড়ে নাই, যেটা আমরা এখন ফেস করতেছি। তো এখানে মাননীয় স্পিকার সাহেব আছেন, ওনাকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যাতে আমরা এই এতগুলি চ্যানেল, আপনারা এতগুলি চ্যানেল পারমিশন দিচ্ছেন, কিন্তু এই এতগুলি চ্যানেল যাতে টিকে থাকতে পারে এরকম একটি পদক্ষেপ যদি আপনার সরকারের পক্ষ থেকে যদি নেন, তাহলে হয়তো আমরা বাঁচবো, না হলে এই অনেক টেলিভিশনই ঝরে যাবে কিছুদিনের মধ্যে। এটা বিজ্ঞাপনে কিন্তু আনহেলদি কম্পিটিশন শুরু হয়েছে, এই যে জিনিসটা হলে আমাদের পক্ষে খুব বেঁচে চালিয়ে যাওয়া খুব কঠিন। অতি শীঘ্র যেন আমাদেরকে পে চ্যানেলের ব্যবস্থা করে দেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চলতি বন্যায় জামালপুরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। জেলায় চাষ করা শতকরা 33% জমির পাট বন্যার পানিতে নষ্ট হয়েছে। দেশের যে কটি জেলায় পাট চাষ হয় এর মধ্যে অন্যতম জামালপুর। পাটের উপর নির্ভরশীল জেলার বেশিরভাগ চাষির জীবন জীবিকা। চলতি মৌসুমে জেলায় 24,280 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের চাষ হয়, অথচ গত 2 সপ্তাহ ধরে ভারী বর্ষণে যমুনা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বেড়েছে। প্লাবিত জেলার 3টি পৌরসভা ও 38টি ইউনিয়নের নিম্নাঞ্চল, তাতে নষ্ট হয়েছে জেলার 8,000 হেক্টর জমির পাট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার পাট চাষি। এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ারের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।